সেটা হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে, ইলাস্টিসিটি ছোটো চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি আমাদের, আই হোপ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের। এটা কী সব নিচ্ছে আর কে দেখছে সবই, ঠিক আছে। তো ইলাস্টিসিটি শুরু করবো। ইলাস্টিসিটি, লেট মি ওপেন মাই বুক, নাহলে কিছু পয়েন্ট মিস হয়ে গেলে তখন তোমরাই আমাকে গালাগাল দেবে। দেখো, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিজিড বডি। রিজিড বডি, রিজিড বডি কখনো দেখেছো যে কোনো একটা রিজিড বডি, রিজিড বডি মানে হচ্ছে যেমন এই মার্কারটা একটা রিজিড বডি, ঠিক আছে, রিজিড বডি। তো রিজিড বডিকে যদি টানার চেষ্টা করি তাহলে কি কখনো মানে লেন্থে বেড়ে যায়? যদি আমি জিজ্ঞেস করি যে রিজিড বডি মানে কি, রিজিড বডি মানে হচ্ছে এমন বডি যার লেন্থে কোনো রকম চেঞ্জ আসবে না, তাই না? লেন্থে কোনো রকম চেঞ্জ আসবে না, মানে ইট জাস্ট লাইক যে মনে করো এখানে আমার চারটে পার্টিকেল আছে, এ, বি, সি অ্যান্ড ডি। এবার যদি আমি, এরা সবাই নিজের নিজের পজিশানে ফিক্স, এটা হচ্ছে একটা ধরে নাও সলিড, সলিডের মধ্যে আমি চারটে পয়েন্ট না বলে বলি বেটার হবে মলিকিউল, ফিক্স আছে এরা। আমি যদি এ কে সামান্য আগে নিয়ে যাই বা সামান্য যদি পিছনে নিয়ে যাই, তাহলে এ বলবে না আমার পজিশনে কোনো রকম চেঞ্জ করা যাবে না, আমি যেখানে থাকি সেখানেই থাকবো। ইট মিনস এ কে যদি আগে নিয়ে যাই তাহলে এ আর বি এর মাঝখানে রিপালশন শুরু হয়ে যাবে, ঠিক আছে, মানে এই মলিকুলকে রিপেল করবে, আবার সেই জায়গাতেই পাঠিয়ে দেবে। আবার যদি পিছনে নিয়ে যাই তাহলে এ কে অ্যাট্রাক্ট করবে এবং সেই জায়গাতেই নিয়ে চলে আসবে। এবার এটা হচ্ছে কেন? এটা হচ্ছে এই কারণে, টু মেনটেন পোটেন্সিয়াল এনার্জি, টু মেনটেন স্টেবিলিটি, লিখে দিই স্টেবিলিটি, টু মেনটেন স্টেবিলিটি, মানে এই অবস্থায় স্টেবল থাকলেও এই অবস্থাতেই থাকবে। টু মেনটেন স্টেবিলিটি ও কী করবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে। বা টু মেনটেন স্টেবিলিটি বলাটাও ঠিক না, টু মেনটেন টু মেনটেন টু রিগেন শেপ, টু রিগেন শেপ, এর শেপ রিগেন করার জন্য ও আবার এই জায়গাতেই ফিরে আসবে, ঠিক আছে, এর শেপ রিগেন করার জন্য, মানে টু মেনটেন আ পোটেন্সিয়াল এনার্জি, টু মেনটেন আ ফিক্সড পোটেন্সিয়াল এনার্জি, তো একটা ফিক্সড পোটেন্সিয়াল এনার্জি মেনটেনের জন্য ওরা আবার সেই জায়গাতেই ফিরে আসে। বাট গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মলিকিউলসদের মধ্যে প্রায় কোনো অ্যাট্রাকশন থাকেই না, তার মানে ওদের ক্ষেত্রে আমরা পোটেন্সিয়াল এনার্জি প্রায় জিরো ধরে নিতে পারি, ওদের মলিকিউলসগুলো প্রায় জিরো ধরে নিচ্ছি। তো এরা খুব দূরে দূরে থাকে গ্যাসের ক্ষেত্রে, ওই কারণে গ্যাসকে কি করা যায়, কম্প্রেস করা যায়, বা গ্যাসকে আমরা কি করতে পারি, কম্প্রেসও করতে পারি, মানে এদেরকে কাছাকাছি আনতে পারি চাইলে, আবার দূরেও নিয়ে যেতে পারি, এদের কোনো প্রবলেম হয় না। বাট এদের ক্ষেত্রে কি হয়, সলিডের ক্ষেত্রে কি হয়, যদি দূরে নিয়ে যেতে চাই রিপেল করবে, অ্যাট্রাক্ট করবে, যদি কাছে নিয়ে আসে তাহলে রিপেল করবে। লিকুইডের ক্ষেত্রে এই প্রপার্টিটা আরেকটু বেশি হয়। লিকুইডের ক্ষেত্রে যদি বলি, লিকুইডের ক্ষেত্রে কি হয়, যতদূর লিকুইড থাকে, মানে গ্লাসে যতটা জল থাকে তেমনই ব্যাপার আর কি, যতদূর লিকুইড থাকে তত দূরের মধ্যেই এদের কি চলে, এদের মধ্যে একটা মিনিমাম অ্যাট্রাকশন চলে, ঠিক আছে, এদের মধ্যে একটা মিনিমাম অ্যাট্রাকশন চলে, ঠিক আছে, মানে এখান থেকে এর মধ্যে এদের অ্যাট্রাকশন রিপালশন চলতে থাকে, ঠিক আছে, কিন্তু সলিডের থেকে কম চলে, গ্যাসে আরও কম চলে, দূরে দূরে যায় সব মলিকুল, ঠিক আছে। তো রিজিড বডি ডেফিনেশন এটা, টু রিগেন ইটস শেপ আর টু মেনটেন আ ফিক্সড পোটেনশিয়াল এনার্জি, এরা করে এই কাজটা। এবার ব্যাপার হচ্ছে যে যে এই যে দুটো পয়েন্টকে আমরা দূরে নিয়ে যেতে চাইলাম, ধরে নাও এ থেকে বি পয়েন্টকে, আমি রিজিড বডির ক্ষেত্রেই বলছি, যে আমি বি থেকে এ কে দূরে নিয়ে যেতে চাইলাম, তাহলে কি এমন কোয়ান্টিটি যেটা এ কে আবার সেই জায়গাতেই নিয়ে আসছে, মানে যদি এটা আমি বলি যে দূরে নিয়ে যেতে চাইছি, ঠিক আছে, আমি এক একটা কেস করে দেখাচ্ছি, যে আমি বি থেকে এ কে দূরে নিয়ে যেতে চাইছি, এর ফলে কি হলো,
এর ফলে এ এই পজিশানে চলে এলো, রাইট? আর বি তো এই জায়গাতে আছে, বি কে নিয়ে তো আমরা কিছু করিনি। ভালো করে দেখো, এদের মাঝখানে কি হলো, একটা আর ডিস্টেন্স ছিল, এখন এদের মধ্যে ডিস্টেন্স কিছু, মানে আর নট ছিল, এখন এদের মধ্যে ডিস্টেন্স কিছু আর হয়ে গেল। এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ছবি থেকে যে আর গ্রেটার দেন আর নট, তাই তো? ডিস্টেন্স বেড়ে গেছে তার মানে। তো আবার সেটাকে পোটেনশিয়াল এনার্জি মেনটেন করার জন্য ও আবার কি করবে, সেই জায়গাতেই ফিরে আসবে। তো সেই জায়গাতে যদি ওকে আবার ফিরে আসতে হয়, তাহলে ওকে এই দিকে যেতে হবে, ঠিক কিনা? এই দিকে যেতে হবে। এবার যে কোনো জিনিস, এবার এই যে এ পয়েন্টটাকে, এই যে মলিকিউলটাকে এই জায়গায় মানে এগেন সেম জায়গায় নিয়ে কে আসছে, যদি জিজ্ঞেস করি এইটাকে এইখানে এগেন কে নিয়ে আসছে, তো আমরা জানি যে, তোমার মনে হচ্ছে না যেটা একটা স্প্রিং এর মতো প্রপার্টি? মানে স্প্রিং এর ক্ষেত্রে যেমন হতো যে স্প্রিংকে যদি আমরা ইলংগেট করে ছেড়ে দিতাম, ইলংগেট করতাম, মানে ধরে না স্প্রিং এরকম ইলংগেট হয়ে গেল, খানিকক্ষণ পর আবার স্প্রিং তার নিজের পজিশনে ফিরে আসতো। স্প্রিং এর মতো প্রপার্টি মনে হচ্ছে না? সেম জিনিস এখানেও, যখনই আমি মলিকিউলকে এখানে নিয়ে আসবো তখনই এর মধ্যে একটা রিস্টোরিং ফোর্স ডেভেলপ হবে, জাস্ট লাইক স্প্রিং। স্প্রিং এর মতো এখানে একটা রিস্টোরিং ফোর্স ডেভেলপ হবে। তো সেই রিস্টোরিং ফোর্স আবার মলিকিউলটাকে সেই জায়গায় নিয়ে চলে আসবে, ঠিক আছে? রিস্টোরিং ফোর্স ডেভেলপ হবে। এখন এইটা তো আমি দেখালাম দুটো পয়েন্ট দিয়ে, এটা আমি দেখালাম দুটো পয়েন্ট দিয়ে। এবার ভালো করে দেখবে, এইবার আমি কি করব, এই জিনিসটাকে একটা রডের মধ্যে দেখাবো, একটা রডের মধ্যে দেখাবো যার ক্রস সেকশন এরিয়া হচ্ছে আর, বা যার ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ, আর কেন বলছি, রেডিয়াস হয় আর, যার ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ, আর যার লেন্থ হচ্ছে আমার কাছে এল, ঠিক আছে? এই জিনিসটাকে আমি দেখাবো এই একটা রডের মধ্যে, যার ক্রস সেকশন এরিয়া মানে হচ্ছে এই যে এরিয়াটা এ, আর এটা হচ্ছে লেন্থটা হচ্ছে এল, মানে এই যে এর ক্রস সেকশন এরিয়া মানে হচ্ছে এইটা, বা এদিকে দেখাই, এর ক্রস সেকশন এরিয়া হচ্ছে এটা, আর এটা হচ্ছে লেন্থ, ঠিক আছে? লেন্থ তো এল, আর এরিয়া হচ্ছে এ, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি লিখি, আমরা কি করব, আমরা কি করব, এটাকে টানবো, ইলংগেট করব। তো আমরা এই ধারে একটা ফোর্স দেবো, আর এই ধারে একটা ফোর্স দেবো। এবার অনেকে বলবে ফোর্স দুধারে আলাদা ডিরেকশনে কেন দিলাম? কেন কেননা কোনো একটা বডি তুমি নর্মালি ভাবো, আমি যেমন এটা দিয়ে দেখাই, এটা সলিড নয় বাট এতে ফিল আসবে। দেখো আমি যদি এরকম করে আছে এরকম, তো এটাকে কি করতে হবে, আমাকে ইলংগেট করতে হবে। ইলংগেট করা মানে এর লেন্থটাকে আমাকে ইলংগেট করা মানে হচ্ছে এর লেন্থটাকে আমাকে বাড়াতে হবে, রাইট? তার মানেই তো তাই, ধরে নাও এক্স বাড়াচ্ছি লেন্থ। ইলংগেট করা মানে কি? ইলংগেট করা মানে হচ্ছে লেন্থটাকে আমাকে ইনক্রিজ করতে হবে। এবার যদি মার্কার কই, মার্কার, ইলংগেট করা মানে লেন্থ ইলংগেট করা, ঠিক আছে? তো যখন আমি কোনো ইয়েকে ইলংগেট করব, ইলংগেট করব কিভাবে? এরকম ভাবে কি ইলংগেট হতে পারে? এরকম ভাবে যাও এখান থেকে, এরকম ভাবে কি ইলংগেট হতে পারে? না। ইলংগেট কোনো জিনিস কখন হতে পারে? যখন আমি দুধারে ফোর্স দেবো, এই যে বাড়ছে বাড়ছে বাড়ছে, যখন আমি দুধারে ফোর্স দেবো তখনই ইলংগেট হতে পারে। যখন আমি দুধারে ফোর্স দেবো, এধারে ফোর্স দেবো ওধারে ফোর্স দেবো, তখন ইলংগেট হবে। এবার ব্যাপার হচ্ছে যে ইলংগেট, রিজিড বডিকে যখন আমি ইলংগেট করতে যাবো, যখনই আমি ইলংগেট করতে যাবো তখন কি হবে? এমনি এমনি তো ইলংগেট হবে না, আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করতে চাইবে না। তো ওকে কিছুটা পয়েন্ট পর্যন্ত ইলংগেট করবো, আবার আগের পজিশনে ফিরে ফিরে আসবে, তাই না? আবার ইলংগেট করবো, আবার আগের পজিশনে ফিরে আসবে, নর্মাল ব্যাপার। এ আর বি দুটো পয়েন্ট আছে,
তো এ কে যদি আমি দূরে নিয়ে যাই আবার আগের পয়েন্টে ফিরে আসবে, কেন? ডিউ টু রিস্টোরিং ফোর্স। তো সেম জিনিস এখানেও হবে, ইলংগেট করতে হবে আবার রিস্টোরিং ফোর্সের জন্য আগের পয়েন্টে ফিরে আসবে, আবার করতে হবে আবার আগের পয়েন্টে ফিরে আসবে। তো এই ধরনের সমস্যা হবে, ঠিক আছে, এই ধরনের সমস্যা হবে। তো এখানে যে ফোর্স লাগবে সেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স, এধারেও ফোর্স ডেভেলপ হবে, রিস্টোরিং ফোর্স, ঠিক আছে, রিস্টোরিং ফোর্স। এইবার ব্যাপার হচ্ছে আমার এই ফোর্সের জন্য রিস্টোরিং ফোর্স কত এরিয়াতে ডেভেলপ হচ্ছে, যদি আমি জিজ্ঞেস করি আমি যে ফোর্স অ্যাপ্লাই করলাম এর জন্য রিস্টোরিং ফোর্স কত এরিয়াতে ডেভেলপ হচ্ছে। তো রিস্টোরিং ফোর্স ডেভেলপড ডেভেলপড ইন ডেভেলপড ইন এরিয়া ইকুয়ালস টু এ, মানে হচ্ছে এ এরিয়াতে রিস্টোরিং ফোর্স ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। তাহলে এ এরিয়াতে যদি রিস্টোরিং ফোর্স ডেভেলপ হয় তাহলে ইউনিট এরিয়াতে কত ফোর্স ডেভেলপ হবে? এফ আর বাই এ, রাইট, এফ আর বাই এ, ঠিক আছে, এফ আর বাই এ ডেভেলপ হচ্ছে। তো এই যে রিস্টোরিং ফোর্স ডেভেলপড পার ইউনিট এরিয়া একে বলা হয় স্ট্রেস। এই কোয়ান্টিটিটাকে আমরা বলি স্ট্রেস, এফ আর বাই এ, এই কোয়ান্টিটিটাকে আমরা কি বলি? স্ট্রেস, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে যে যদি ভালো করে দেখো এই পয়েন্টে যখন তুমি ইলংগেট করে দিয়েছো তখন ইলংগেট করে দাও মানে কি? ইলংগেট করে দিয়েছো, তুমি ইলংগেট করে দিয়েছো মানে এরপর আর ইলংগেশন হচ্ছে না, মানে এক্স লেন্থ ধরে নাও তুমি ইলংগেট করে দিয়েছো, এক্স লেন্থ তুমি ইলংগেট করে দিয়েছো, এরপর আর ইলংগেট করছো না। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই জায়গায় এসে থেমে গেছে, এই জায়গায় এসে ব্যাপারটা থেমে গেছে, ঠিক আছে। আর হ্যাঁ, কনস্ট্যান্ট ফোর্সে দিচ্ছ, কনসিডার করো যে কনস্ট্যান্ট ফোর্স দিচ্ছ, মানে আমি সিম্পল এরকম বলতে চাইছি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তুমি সামনের দিকে এফ ফোর্স দিয়েছো আর এফ আর পিছন দিকে রয়েছে। এবার তুমি বলবে যে যেহেতু সামনের দিকে তুমি কনস্ট্যান্ট ফোর্স দিয়েছো তাই পিছনের দিকে এফ আরও কনস্ট্যান্টই ডেভেলপ হয়েছে। আচ্ছা, এখানেও সেম জিনিস হয়েছে কিন্তু দেখাইনি কেন? কিন্তু এখানে এখানে বাড়াটা দেখায়নি কেন? আরে ভাই, যেটা বাড়ে লেন্থে, যেটা ইলংগেট হয় সেটা সবসময় আমরা একদিকেই কনসিডার করব, মানে এই দিকটাকে থামিয়ে দিলাম, এই দিকে বাড়ছে। ফোর্স তো কনস্ট্যান্ট না, ফোর্স তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট ফোর্স যদি এদিকে থাকে তো রিস্টোরিং ফোর্স এদিকে সেম ডেভেলপ হবে। এটা আমরা দেখাচ্ছি যে এই ধারেই ইনক্রিজটা হয়েছে, এটা আমরা দেখাচ্ছি যে ইনক্রিজ এই ধারে হয়েছে, বাকি ফোর্সের এফেক্ট তো দুটোই রয়েছে, বোঝা যাচ্ছে? আমি দেখাচ্ছি এই ধারে ইনক্রিজটা হচ্ছে সেটা দেখাচ্ছি, আমি চাইলে এই ধারেও দেখাতে পারতাম, বাট ব্যাপারটা হচ্ছে যে এই ধারে যেমন দেখালাম এই ধারে কেন দেখালাম না? আমরা ধরে নিচ্ছি যে ইনক্রিজটা এই দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে, কেননা আলটিমেটলি ওভারঅল ইনক্রিজ যে কোনো আমরা একদিকেই ধরবো। আরে নর্মাল ব্যাপার, যদি কোনো একটা লেন্থ যেদিকে ইনক্রিজ হোক ইনিশিয়ালি লেন্থ যদি এল থাকে তো ইনক্রিজ হওয়ার পর লেন্থে তো কিছু না কিছু ইনক্রিমেন্ট হবে, মানে এল প্লাস এল হবে, বা এখানে এক্স বাড়িয়েছি তো এল প্লাস এক্স হবে, বাস। এইটা তো দেখাচ্ছি মানে একটুখানি মানে দেখতে ভালো লাগবে বলে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওভারঅল কি স্টাডি করব? এল ছিল এল প্লাস এক্স হয়ে গেল, এল ছিল এল প্লাস এক্স হয়ে গেল, আমরা তো অ্যাকচুয়ালি তো এটাই স্টাডি করব না। আমার কোন দিকে কি বেড়েছে আমার দেখার দরকার নেই, কেননা আলটিমেটলি আমার কাছে এই ফর্মুলাটা আসবে, তাই না? এবার ভালো করে দেখো যে এই পজিশনে ইলংগেট করে, মানে এতটা আমি ইলংগেট করে আমি ছেড়ে দিয়েছি। তো এরপর দেখো না ইলংগেশন হয়ে আগে যাচ্ছে না এটা পিছনে আসছে, মানে সলিড না এরকম হচ্ছে, মানে যখন আমি ইলংগেট করে ছেড়ে দিলাম, ইলংগেট করে দিয়েছি, ঠিক আছে, হ্যাঁ ফোর্স সামনের দিকে আছে, বাট দেখো এখানে এর থেকে বেশি না ইলংগেট হচ্ছে না পিছনের দিকে এরকম মুড়িয়ে যাচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে এইখানে এসে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়েছে, মানে এখানে আমি যে ফোর্সটা দিয়েছি আর রিস্টোরিং ফোর্স সেম হয়ে গেছে। তাহলে কি এই জায়গায় আমরা লিখতে পারি যে স্ট্রেস ইজ ইকাল টু এফ আপন এ, মানে আমি যত ফোর্স দিয়েছি আপন এরিয়া। তো এইটা হচ্ছে আমাদের কাছে স্ট্রেসের একটা
ফর্মুলা F/A। এইবার ব্যাপার হচ্ছে যে ইকুইলিব্রিয়াম হলেও লেন্থে তো কিছুটা চেঞ্জ এসছে। তো এই চেঞ্জ ইন লেন্থকে কি বলবো? তো এই চেঞ্জ ইন লেন্থকে আমরা বলি মানে ডেল্টা সরি, চেঞ্জ ইন লেন্থের জন্য যে এফেক্ট আসে তাকে আমরা বলি স্ট্রেন। তাকে কি বলি? স্ট্রেন। মানে স্ট্রেন কি বলে? স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন এনি কোয়ান্টিটি। এটা এখন লেন্থ দেখছি আমি, তাই লেন্থ লিখছি, বাট চেঞ্জ ইন এনি কোয়ান্টিটি আপন তার চেঞ্জ ইন এনি ফিজিক্যাল কোয়ান্টিটি আপন তার ইনিশিয়াল স্টেট, মানে চেঞ্জ ইন ফাইনাল স্টেট আপন চেঞ্জ ইন ইনিশিয়াল স্টেট, সেটা হচ্ছে স্ট্রেন। তো স্ট্রেন এখানে যেহেতু লেন্থের চেঞ্জ এসছে, তো আমি লিখলাম ডেল্টা এল, মানে হচ্ছে চেঞ্জ কতটা হয়েছে, চেঞ্জ কত হয়েছে, এক্স চেঞ্জ হয়েছে। ভাই আগে এল ছিল, আগে এতটা এল ছিল, এখন এক্স বেড়ে গেছে, তার মানে চেঞ্জ কত হয়েছে, এক্স হয়েছে। তো চেঞ্জ কত হলো আমার কাছে? ডেল্টা এল আপন এল। তো ডেল্টা এলকে আমি এখানে এক্স লিখতে পারি আর নিচে লিখবো এল। ঠিক আছে, এইবার হুকস ল আসবে, হুকস ল। তো হুকস ল কি বলছে? হুকস ল বলছে যে হুকস ল বলছে অ্যাকচুয়ালি হুকস ল যেটা বলে সেটা হচ্ছে, হুকস ল বলার আগে একটা জিনিস বলি, যে যে কোনো পারফেক্টলি রিজিড বডি বলে এরকম কিছু নেই। যে কোনো বডির কি হয় একটা রিজিয়ান থাকে যেখানে কি হবে, যেখানে তুমি বডিটাকে ইলংগেট করবে, আবার বডিটা তার শেপ রিগেন করে নেবে, আবার ইলংগেট করবে, আবার তার শেপ রিগেন করে নেবে। তো এই যে শেপ রিগেনিং ক্যাপাসিটিকেই বলা হয়, শেপ রিগেনিং যে ক্যাপাসিটি তাকে আমরা বলি ইলাস্টিসিটি। শেপ রিগেনিং ক্যাপাসিটি মানে ওই যে রিস্টোরিং ফোর্স যেটা বোঝালাম। তো কোনো বডি যতটা লিমিট পর্যন্ত তার শেপকে রিগেন করতে পারে সেটাই হচ্ছে তার ইলাস্টিক লিমিট, মানে সেই পর্যন্ত ইলাস্টিসিটি কাজ করবে। তারপরে যদি আমি বডিটাকে ইলংগেট করে দিই, আরও যদি ইলংগেট করে দিই, তাহলে সে আর তার শেপকে কোনোদিন রিগেন করতে পারবে না। সে আর কি করতে পারবে না? তার শেপকে কোনোদিন রিগেন করতে পারবে না। তো একটা বডি আমি ধরে নিচ্ছি, এটা আমি কি লিখলাম তো সে আর কি করতে পারবে না? তার শেপকে রিগেন করতে পারবে না। ঠিক আছে, তো গ্রাফে আসার আগে, গ্রাফ তো এখন নয়, ঠিক আছে, তার মানে কি বোঝা গেল যে ইলাস্টিসিটি হচ্ছে সেই প্রপার্টি, তাকে বলে শেপ, মানে ইলাস্টিসিটি হচ্ছে শেপ রিগেনিং ক্যাপাসিটি। ঠিক আছে, এইবার সাপোজ এইবার কি হলো, হুকস ল কি বলছে? আপ টু ইলাস্টিক লিমিট স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তার মানে আমরা লিখবো F/A যেমনটা আমরা আগে পেয়েছিলাম ইজ প্রপোর্শনাল টু ডেল্টা এল আপন এল। তো এখান থেকে আমরা লিখতে পারি F/A ইজ ইকুয়াল টু গামা ডেল্টা এল আপন এল। তো এইটা হচ্ছে আমাদের কাছে এটা সবসময় ভ্যালিড কি? এটা সবসময় ভ্যালিড না, সবসময় ভ্যালিড নয়, আপ টু ইলাস্টিক লিমিট পর্যন্ত ভ্যালিড। ইলাস্টিক লিমিট পর্যন্ত এটা ভ্যালিড হবে। ঠিক আছে, তো ভ্যালিড আপ টু ইলাস্টিক লিমিট। ঠিক আছে, এটা এইভাবে লিখে দিই, ভ্যালিড আপ টু ইলাস্টিক লিমিট। কেন? কেন এটা হুকসের ল। তো হুকসের ল ইলাস্টিক লিমিট পর্যন্তই ভ্যালিড হয়। ঠিক আছে, তো F/A ইজ ইকাল টু গামা ডেল্টা এল আপন এল। তো এর উপর আমাদের অনেক নিউমেরিক্যাল আছে। ঠিক আছে, হুকস ল স্ট্রেস প্রপোর্শনাল হচ্ছে উইদিন ইলাস্টিক লিমিট ভ্যালিড, চেক করছি আর কি। তো এখান থেকে যদি দেখো এই যে গামা, ঠিক আছে, গামাকে বলা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি, মডিউলাস অফ ইলাস্টিসিটি। এবার এই যে গামা হচ্ছে জাস্ট লাইক ডেনসিটি, মানে গামা লাইক ডেনসিটি কিন্তু বাকি সব আলাদা। ঠিক আছে, গামার সব কিছু আলাদা বাট ডেনসিটির মতো। যেমন হচ্ছে গামা ডিপেন্ডস আপন মেটেরিয়াল, ডিপেন্ডস আপন মেটেরিয়াল। তো কখনো যদি তোমাকে বলে যে কোনো একটা বডিতে ফোর্স এত গুণ বাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে, লেন্থ ইলংগেশন ইন লেন্থ এত বেড়ে গেল, হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবে, ইলাস্টিক লিমিটের মধ্যে হতে হবে। আর যে নিউমেরিক্যালগুলো হয় ইলাস্টিক লিমিটের মধ্যেই হয়। শুধুমাত্র একটা এক্সট্রা যেটা হয় সেটা হচ্ছে ব্রেকিং স্ট্রেস,
সেটার ওপর একটুখানি মানে তুমি বলতে পারো যে সেটার ওপর একটা নিউমেরিক্যাল আমাদের আছে। বাট মেন যে যে যদি আমি বলি যে 70-80% কোশ্চেন বা তার বেশি হবে, তো কি হয়, ইলাস্টিক লিমিটের মধ্যেই হয়। তো গামা কি হয়, মানে ইলাস্টিক লিমিট বলতে কি, ইলাস্টিক লিমিট মানে শুধুমাত্র হুকস ল, মানে শুধুমাত্র এই ইয়ের ক্ষেত্রেই নয়, কি বলে, রিজিড বডির ক্ষেত্রে নয়, ঠিক আছে, ইয়ে কি বলে, কী সব বলছি আমি, মানে রিজিড বডির ক্ষেত্রে, বাট শুধুমাত্র লেন্থের জন্য নয়, ভলিউমের জন্য হবে, এরিয়ার জন্য হবে, তো সেসবও রয়েছে, ঠিক আছে। যাই হোক, তো গামা কি হয়, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। যদি কখনো বলে যে ফোর্স এত গুণ বাড়িয়ে দেওয়া হলো, এরিয়া এত গুণ ছোট করে দেওয়া হলো, ঠিক আছে, বা ইলংগেশন অফ লেন্থ এত বেড়ে গেল, তো গামা কারোর উপর ডিপেন্ড করে না, গামা অনলি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। মানে যদি আমি বলি গামা অফ আয়রন ইজ নট ইকুয়ালস টু গামা অফ, তো এটা উড, তো উড আর আয়রনের গামা আলাদা হবে, মানে মেটেরিয়াল টু মেটেরিয়াল ডিফার করে। প্লাস গামা আর একটা জিনিসের উপর যেটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে গামা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। গামা কিসের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কিভাবে ডিপেন্ড করে, তো গামা যেটা হয় সেটা হচ্ছে 1/টেম্পারেচারের, মানে টেম্পারেচারের ইনভার্সলি প্রপোর্শনাল হয় গামা, টেম্পারেচারের ইনভার্সলি প্রপোর্শনাল হয় গামা, টেম্পারেচার ডাইরেক্টলি নয়, ইনভার্সলি প্রপোর্শনাল, তো টেম্পারেচারের ইনভার্সলি প্রপোর্শনাল হয় আমাদের কাছে গামা, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে, যদি আমরা এই ইকুয়েশনটা ভালো করে দেখি, এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, F/A প্রপোর্শনাল টু ডেল্টা L আপন L, একে আমি আরেকভাবে লিখতে পারি। কিভাবে দেখাচ্ছি কিভাবে, তো তার আগে বলে দিই যে গামা টেম্পারেচারের উপর ডিপেন্ড, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে গামা টেম্পারেচারের উপর ইনভার্সলি ডিপেন্ড করে। এইবার ব্যাপার হচ্ছে, আমি কি ফর্মুলা পেয়েছিলাম, F/A ইজ ইকাল টু গামা ইন্টু ডেল্টা L আপন L, রাইট। তো এখান থেকে আমি যদি F/A কে স্ট্রেস লিখে দিতে পারি, তাই তো, স্ট্রেস ইজ ইকাল টু গামা, আর একে স্ট্রেন লিখতে পারি, স্ট্রেন, রাইট। তো আমি যদি স্ট্রেস আর স্ট্রেনের মাঝখানে একটা গ্রাফ প্লট করি, স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে একটা গ্রাফ প্লট করি, গিভেন দ্যাট মানে দেওয়া আছে যে গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট, মানে হচ্ছে কোনো একটা, ধরে নিচ্ছে আয়রনের ক্ষেত্রে দেখছি আমরা এরকম টাইপের আর কি, গামা মানে যে কোনো একটা মেটেরিয়ালকে আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তো গামা যদি কনস্ট্যান্ট ধরি, স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে কি রিলেশন হবে, অবভিয়াসলি স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, y ইজ ইকাল টু mx। কিভাবে y ইজ ইকাল টু mx, স্ট্রেসকে আমি y ধরে নিচ্ছি, আর গামাকে আমি m ধরে নিচ্ছি, আর স্ট্রেনকে আমি x ধরে নিচ্ছি, তো y ইজ ইকাল টু mx চলে এলো, তো y ইজ ইকাল টু mx। এখান থেকে ভালো করে তোমরা জানো যে m হচ্ছে আমাদের কাছে স্লোপ, রাইট, m হচ্ছে স্লোপ, আর স্লোপ মানে কি ট্যান থিটা, স্লোপ মানে কি ট্যান থিটা। আবার আমরা দেখতে পাচ্ছি যে গামাকে রিপ্লেস করে আমরা এম কে এনেছি, তার মানে ট্যান থিটা ইজ ইকাল টু গামাও লিখতে পারি আমি, মানে এম ইজ ইকাল টু গামা লিখতে পারি, তার মানে এখানে যে স্লোপ আসবে সেটা হবে গামা। তো এর স্লোপ কি হবে, এই স্ট্রেট লাইনের স্লোপ হবে গামা। এখন দিলে কেন আমি হবো, তো স্ট্রেট লাইনের স্লোপ হবে আমাদের কাছে গামা, তার মানে এই স্ট্রেট লাইনে যেটা ট্যান থিটা আসবে, ট্যান থিটা হবে আমাদের কাছে গামা, ঠিক আছে, থিটা নয়, থিটা গামা নয়, ট্যান থিটা হচ্ছে গামা। তো থিটা ইজ ইকাল টু আমি লিখতে পারি ট্যান ইনভার্স গামা, এটা যদি কোনো কাজের রিলেশন নয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কাছে স্লোপ চলে এলো, স্ট্রেস স্ট্রেন গ্রাফের স্লোপ চলে এলো, তাই স্লোপ হলো গামা, ঠিক আছে। তো যদি আমি একটা এখান থেকে নিউমেরিক্যাল নিই, যে সাপোজ যে এই একটা আমাদের কাছে স্ট্রেস স্ট্রেনের গ্রাফ রয়েছে, স্ট্রেস, আর এদিকে আমি স্ট্রেনকে প্লট করব, তো স্ট্রেস স্ট্রেনের গ্রাফে
এটা হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে রয়েছে। এবার আমাকে দিয়ে দিয়েছে যে এরকম দুটো দিয়ে দিয়েছে, হ্যাঁ এই একটা দেখাচ্ছি ভালো করে, এক তো এবার বলছে যে আমি দুটো মেটেরিয়াল নিয়েছি, স্ট্রেস স্ট্রেনের গ্রাফ দিয়েছে। এবার বলছে আমি দুটো মেটেরিয়াল নিয়েছি, ঠিক আছে দুটো মেটেরিয়াল নিয়েছি, সরি দুটো মেটেরিয়াল নিয়েছি, একটা হচ্ছে মেটেরিয়াল এ আর একটা হচ্ছে মেটেরিয়াল বি। এইবার বলছে কে বেশি ইলাস্টিক, মানে কার শেপে আমি যদি চেঞ্জ করতে যাই বেশি রিগেন করবে, ঠিক আছে কে বেশি রিগেন করবে। তো জিজ্ঞেস করছে এ আর বি আছে, তো কে বেশি মানে কার বেশি হবে, কি বলে কার গামা বেশি হবে, কম্পেয়ার গামা মানে মডুলাস অফ রিজিডিটি, কম্পেয়ার গামা মডুলাস অফ রিজিডিটি। তো হ্যাঁ গামাকে মডুলাস অফ রিজিডিটিও বলে। তো মডুলাস অফ রিজিডিটিকে আমাকে কম্পেয়ার করতে দিয়েছে। তো কিভাবে কম্পেয়ার করব, আমি বলেছিলাম যে স্ট্রেস আর স্ট্রেনের গ্রাফের যে স্লোপ সেটাই হয় গামা। তার মানে এই এ যে স্ট্রেট লাইনটার এই যে স্ট্রেট লাইন আছে, আমি কি করব, আমি একটা অ্যাঙ্গেল ধরে নেবো যে এক্স অ্যাক্সিসের সাথে মানে স্ট্রেনের সাথে সাপোজ অ্যাঙ্গেল করেছে আলফা। এখন কিচ্ছু ভাবতে হবে না, ধরে নিলাম যে স্ট্রেনের সাথে এই এ যে স্ট্রেট লাইনটা আছে অ্যাঙ্গেল করেছে আলফা, আর বি যে স্ট্রেট লাইনটা আছে ও অ্যাঙ্গেল করেছে বিটা, ঠিক আছে। তার মানে যদি আমি এ স্ট্রেট লাইনটা যেটা আছে আর বি স্ট্রেট লাইনটা যেটা আছে যদি ভালো করে অবজার্ভ করি, তাহলে দেখতে পাবো যে এ স্ট্রেট লাইনটা স্ট্রেনের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে আর বি স্ট্রেট লাইনটা স্ট্রেনের সাথে বিটা অ্যাঙ্গেল করেছে। এবার এটা কেন করলাম, এটা এই কারণেই করলাম কারণ আমরা জানি যে গামা হচ্ছে স্লোপ অফ স্ট্রেস স্ট্রেন গ্রাফ, স্লোপ অফ স্ট্রেস স্ট্রেন গ্রাফ, এটা তো আমরা জানি যে স্লোপ অফ স্ট্রেস স্ট্রেন গ্রাফের গ্রাফই হচ্ছে আমাদের কাছে গামা। তার মানে আমরা বলতে পারি গামা ইজ ইকাল টু ট্যান থিটা, যেমনটা আমি আগে বলেছিলাম ট্যান থিটা। এবার দেখো ভালো করে, যদি আমি থিটা বাড়াই, যদি আমি থিটা বাড়াই তাহলে ট্যান থিটা বাড়বে। আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বাড়ে, যে ট্যান থিটা ইজ ইকাল টু হয় আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, রাইট। তো যদি আমরা থিটাকে বাড়াই, মানে আমরা যদি থিটাকে বাড়াচ্ছি, তো ট্যান থিটা ইজ ইকাল টু আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তো থিটাকে বাড়ালে তোমরা জানো যে থিটা বাড়ে, যেমন যে থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে কত হয়, হাফ হয় ভ্যালু। থিটা যদি 60 ডিগ্রি হয় √3/2 হয়, হাফ হচ্ছে 0.5, আর √3/2 কে যদি তোমরা ধরো 0.8 এর সামথিং আসবে, 0.8। তারপর থিটা যদি 90 ডিগ্রি করি 1 হয়ে যায়, তার মানে থিটা বাড়লে সাইন থিটা বাড়ে, তাই না। থিটা 90 ডিগ্রি হলে সাইন থিটার ভ্যালু কত হয়, সাইন 90 ডিগ্রি 1। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সাইন থিটার ভ্যালু কত হয়, সাইন 0 ডিগ্রি 0। তার মানে 0 থেকে 1 হলো, থিটা 0 থেকে থিটা 90 ডিগ্রি হলে সাইন থিটা কি হয়, 0 থেকে 1 হয়। তার মানে যত থিটা বাড়াতে থাকবো সাইন থিটা বাড়ে। কস থিটার ক্ষেত্রে উল্টো, কস 0 ডিগ্রির ভ্যালু কত 1 আর কস 90 ডিগ্রির ভ্যালু কত 0। তার মানে কস 0 ডিগ্রি থেকে যদি কস 90 ডিগ্রিতে যায়, মানে থিটা যদি 0 থেকে 90 হয় তাহলে কস 0 ডিগ্রি থেকে কস 90 ডিগ্রির দিকে যাবো, তাহলে কস 0 ডিগ্রি হচ্ছে 1, কস 90 ডিগ্রি হচ্ছে 0। তার মানে থিটা যত বাড়াতে থাকছে কস থিটা তত কমতে থাকছে। তো সাইন থিটা মানে হচ্ছে নিউমারেটর বাড়তে থাকছে, লব বাড়তে থাকছে, আর হর মানে হচ্ছে কস থিটা কমতে থাকছে, ডিনোমিনেটর। তো ডিনোমিনেটর কমতে থাকছে, নিউমারেটর বাড়তে থাকছে, ডিনোমিনেটর কমতে থাকছে, মানে ওপরে বাড়তে থাকছে, মানে ইট জাস্ট লাইক যে ওপরে 5 আর নিচে ছিল 4, এরকম হবে, হ্যাঁ ওপরে 5 ছিল নিচে ছিল 4। এবার ডিনোমিনেটর কমছে মানে 4 থেকে হয়ে গেল 3, আর নিউমেরেটর বাড়ছে তার মানে 5 থেকে হয়ে গেল 6। এবার দেখো 5/4 ভ্যালু 1 পয়েন্ট সামথিং আসবে, গুণ করে ইয়ে করে দেখে নাও, গুণ করে কিসব বলছি, ভাগ করে দেখে নাও, 1 পয়েন্ট সামথিং আসবে।
ঠিক আছে, 1.2 সামথিং আসবে, ঠিক আছে। আর যদি এইটা দিয়ে কাটো তাহলে তোমার 2 আসবে। আচ্ছা মাঝখানে সমান নেই, হ্যাঁ সমান নেই, তো 3 দুগুণে 6 আসবে, 2 আসবে। তো অবভিয়াসলি 2 নিশ্চয়ই 1.2 এর থেকে বড়ই হবে। তো ওপরের ভ্যালু যদি বাড়তে থাকে, ডিনোমিনেটর যদি বাড়তে থাকে, আর সরি নিউমিনেটর যদি বাড়তে থাকে আর ডিনোমিনেটর যদি কমতে থাকে, তার মানে লব মানে হচ্ছে এই যে বাই বাই সাইন, জানো তো বাই, বাই বাদ দাও। তো যদি উপরের ভ্যালুটা বাড়তে থাকে আর নিচের ভ্যালুটা কমতে থাকে, তো নর্মাল ব্যাপার আলটিমেটলি টোটাল যে নেট ভ্যালু বাড়বে, মানে ট্যান থিটা বাড়বে। তো ওই কারণে যদি আমার থিটা বাড়তে থাকে তার মানে ট্যান থিটা বাড়বে, এটা সিম্পল ব্যাপার। তো এখানে যদি ভালো করে দেখো যে স্ট্রেনের সঙ্গে এ গ্রাফটা মানে এ যে স্ট্রেট লাইনটা আলফা অ্যাঙ্গেল করেছে, তার মানে এর ক্ষেত্রে থিটা ইজ ইকাল টু আলফা। আরে অ্যাঙ্গেল মানেই তো থিটা, অ্যাঙ্গেল মানেই তো থিটা, আর ওই ওই থিটাটাকে আমি আলফা ধরে নিয়েছি। আর এই যে বি যে স্ট্রেট লাইনটা ও যে থিটা করেছে স্ট্রেট লাইনের সাথে, মানে অ্যাঙ্গেল যেটা করেছে সেটা হচ্ছে বিটা। এখান থেকে যদি পরিষ্কার একটা জিনিস দেখা যাচ্ছে যে বিটা আলফার থেকে বড়, বিটা ইজ গ্রেটার দেন আলফা। তা আমি বললাম আবার, ঠিক আছে বিটা ইজ গ্রেটার দেন আলফা, আবার আমি বলেছিলাম যে অ্যাঙ্গেল বাড়লে ট্যান থিটা বাড়ে, তার মানে দুধারে যদি আমরা ট্যান নিয়ে নিই, ট্যান বিটা ইজ গ্রেটার দেন ট্যান আলফা, রাইট রাইট। আবার ট্যান বিটা, ট্যান বিটা মানে কি বা ট্যান আলফা মানে কি, মানে আলটিমেটলি আমি বলতে চাচ্ছি যে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে গামা, এই যে এখানে লেখা রয়েছে গামা। তার মানে আমি লিখতে পারি যে ট্যান বিটা ও বি স্ট্রেট লাইনটার সাথে করেছে, তো গামা বি ইজ গ্রেটার দেন গামা এ। কেন এরকম হলো, কেন এরকম হলো আবার বলি। বি যে অ্যাঙ্গেলটা করেছে, এবার 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 অনেকে বলবে তার মানে যে, তার মানে এটা বি স্ট্রেট লাইন, তার সাথে যদি বিটা অ্যাঙ্গেল করে তাহলে তাকে বলবো গামা বি। আরে যাই অ্যাঙ্গেল করুক, ঠিক আছে, এখানে তো আলফা বিটা আমি ধরেছি, আমি যদি এটাকেও আলফা ধরতাম এটাকেও বিটা ধরতাম, আমি যদি এটাকে আলফা ধরতাম এটাকে বিটা ধরতাম, তখন কি হতো, তখন গামা, ঠিক আছে, তখনই কিন্তু একই একই অ্যান্সার আসতো। আমি এইটাকে তো জাস্ট ধরার জন্য ধরেছি, এ এর সাথে আলফা অ্যাঙ্গেল ধরেছি আর বি এর সাথে বিটা অ্যাঙ্গেল ধরেছি, এটা জাস্ট ধরেছি, এর মানে এমন কোনো ইয়ে নেই। আমি যদি এটাকে থিটা ওয়ান থিটা টু ধরে নিতাম, থিটা ওয়ান থিটা টু ধরে নিতাম, তখন কি হতো, থিটা টু ইজ গ্রেটার দেন থিটা ওয়ান, তো ট্যান থিটা টু ইজ গ্রেটার দেন ট্যান থিটা ওয়ান। ট্যান থিটা টু মানে কি, ট্যান থিটা টু মানে হচ্ছে যে এই বি স্ট্রেট লাইনটা স্লোপ। এখানে যেমন আমি বোঝাই, এখানে ট্যান বিটা মানে কি, ট্যান বিটা মানে কি, যে বি স্ট্রেট লাইনটা স্ট্রেনের সাথে যে স্লোপ তৈরি করেছে সেটাই ট্যান বিটা। সিমিলারলি এ স্ট্রেট লাইনটা স্ট্রেনের সাথে যে স্লোপ তৈরি করেছে তার মানে ট্যান আলফা, ট্যান আলফা সেটা। আর স্লোপ মানে কি, বা এখানে আমি যদি একটা লাইন বাড়িয়ে দিই যে স্লোপ অফ বি, স্লোপ অফ বি ইজ গ্রেটার দেন স্লোপ অফ এ, তার মানে স্লোপ মানে কি, স্লোপ অফ বি মানে কি গামা বি, কারণ আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু গামা ইজ গ্রেটার দেন স্লোপ অফ এ গামা এ। তো এটাই তো আমাকে কম্পেয়ার করতে বলেছিল, যে কম্পেয়ার গামা মানে হচ্ছে দুজনের গামাকে আমাকে কম্পেয়ার করতে বলেছিল। এবার এখানে যদি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে অনেক সময় দিয়ে দেয়, যেমন হচ্ছে স্ট্রেস আর স্ট্রেনের মাঝখানে যদি আমি একটা গ্রাফ প্লট করি, স্ট্রেস আর স্ট্রেনের মাঝখানে যদি আমি একটা গ্রাফ প্লট করি, সাপোজ এটা বি আর এটা হচ্ছে এ। এবার আমাকে বলছে যে এ যত অ্যাঙ্গেল করেছে, এ কত অ্যাঙ্গেল করেছে, এ কিছু অ্যাঙ্গেল করেনি স্ট্রেনের সাথে, এটা এ এটা বি। আমাকে বলেছে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে, আমাকে এই অ্যাঙ্গেলটা দিয়েছে 30 ডিগ্রি, আর এ, আচ্ছা সরি ওপরেরটা এ হবে, ওপরেরটা এ নিচেরটা বি, আর এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে আমার কাছে 15 ডিগ্রি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে। এবার বলবে যে আচ্ছা এখানে কি বার করতে দিয়েছে আমি সেটাও তো বলে দিই, গামা এ আপন গামা বি বার করতে দিয়েছে, ঠিক আছে, গামা এ আপন গামা বি বার করতে দিয়েছে। তো গামা এ কিভাবে বেরোবে, তো গামা এ বেরোবে আমার কাছে যে স্ট্রেনের সাথে এ স্ট্রেট লাইনটা যত স্লোপ ক্রিয়েট করেছে,
মানে স্লোপ অফ এ আর বি এর সাথে স্ট্রেন যে স্লোপ ক্রিয়েট করেছে স্লোপ অফ বি। এইবার ব্যাপার হচ্ছে অনেকে স্লোপের কনসেপ্ট জানে না। স্লোপের কনসেপ্ট হচ্ছে যে এক্স অ্যাক্সিসের সাথে কোনো গ্রাফ মানে স্ট্রেট লাইন গ্রাফ, এক্স অ্যাক্সিসের সাথে স্ট্রেট লাইন গ্রাফ যত অ্যাঙ্গেল করে সেটাই হচ্ছে স্লোপ। তার মানে যদি আমি এ স্ট্রেট লাইনটা স্লোপ বলি ও এক্স, সরি আমি ভুল বললাম, যে কোন আমি মনে স্ট্রেন ইউজ করে ফেললাম, আমি বলছি আবার। স্লোপ মানে কি, অ্যাকচুয়াল স্লোপের কনসেপ্ট কি বা স্লোপের ডেফিনেশন কি? স্লোপের ডেফিনেশন হচ্ছে যে এক্স অ্যাক্সিসের সাথে কোনো গ্রাফ যত অ্যাঙ্গেল করে তার ট্যানকে বলা হয় স্লোপ। যেমন হচ্ছে যদি এক্স অ্যাক্সিসের সাথে কোনো গ্রাফ থিটা অ্যাঙ্গেল করে তাহলে তার ট্যান থিটা হবে কি স্লোপ। তাহলে এখানে যদি এর স্লোপ বলি তাহলে ও এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল করবে সেটা হবে এর স্লোপ, আর সেটাই হবে আমার কাছে গামা এ। আবার বি যে স্ট্রেট লাইন আছে সে এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল করবে সেটা হচ্ছে স্লোপ অফ বি, তার মানে গামা বি। এবার ব্যাপার হচ্ছে এক্স অ্যাক্সিস এখানে কে আছে, স্ট্রেন আছে। তার মানে আলটিমেটলি আমাকে দেখতে হবে যে স্ট্রেনের সাথে এ কত অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে স্লোপ অফ এ, স্ট্রেনের সাথে বি কত অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে স্লোপ অফ বি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে স্লোপ অফ এ, তার মানে স্ট্রেনের সঙ্গে এ কত অ্যাঙ্গেল করছে তার ট্যান থিটা নিতে হবে। এবার অনেকে বলবে যে সেটা তো ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট প্রবলেম এখানে যে আমরা তো এই অ্যাঙ্গেলটা জানি না, কেননা অ্যাঙ্গেল তো আমাকে স্ট্রেন থেকে নিতে হবে, অথচ আমি এই অ্যাঙ্গেলটাই জানি না। তো আমি এই অ্যাঙ্গেলটাকে ধরে নেবো থিটা। এবার তোমরা জানো যে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের মাঝখানে টোটাল অ্যাঙ্গেল কত হয়, 90 ডিগ্রি। তো এখানে আমি লিখতে পারি 90 ডিগ্রি ইজ ইকাল টু 30 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস থিটা। তো থিটা এখান থেকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়ালস টু লিখতে পারি 45 ডিগ্রি, রাইট? 45 ডিগ্রি, তার মানে থিটা ইজ ইকাল টু এখান থেকে আমি পেয়ে গেলাম 45 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা পেয়ে যাবো সবকিছু। এ কত, এর সাথে স্ট্রেন কত অ্যাঙ্গেল করেছে 45 প্লাস 15 60 ডিগ্রি। তো স্লোপ অফ এ কত হবে 60 ডিগ্রি। এই ব্লান্ডারটা ভুলেও করবে না, tan 60 ডিগ্রি, কেননা এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল করে তার tan কে বলা হয় স্লোপ। আর স্লোপ অফ বি কত, বি দেখো ডাইরেক্টলি স্ট্রেনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে বাই tan 45 ডিগ্রি। তো tan 60 ডিগ্রি ভ্যালু কত √3, আর এটা কত tan 45 ডিগ্রি, তো tan 45 ডিগ্রি ভ্যালু কত 1, তো √3 আসবে, √3/1। ঠিক আছে, তো গামায় আপন গামা বি কত হবে √3:1। ওকে, √3:1। এবার অনেক সময় টেম্পারেচারকে কম্পেয়ার করতে দেয়, স্ট্রেস স্ট্রেন গ্রাফ দিয়ে অনেক সময় টেম্পারেচারকে, ইয়ার কালি আজকাল এত শেষ হচ্ছে কি করে, 1 মিনিট রাখি একটুখানি। মনে টান পড়ার জন্য হচ্ছে নাকি। এবার হচ্ছে টেম্পারেচার কম্পেয়ার করতে দেয় অনেক সময়, এটা হচ্ছে স্ট্রেস। এবার স্ট্রেসকে না আমি F/A লিখে দেবো, অত লেখাতে অসুবিধা হয়, F/A। ঠিক আছে, স্ট্রেসকে ডাইরেক্ট লিখবো F/A, আর এধারে স্ট্রেনকে লিখবো ΔL/L। এবার ব্যাপার হচ্ছে যে অনেক সময় টেম্পারেচারকে কম্পেয়ার করতে দেয়, তো একটা দেওয়া হচ্ছে গ্রাফ এরকম এ, আর একটা গ্রাফ দেওয়া হচ্ছে বি। ঠিক আছে, এবার আমরা জানি যে টেম্পারেচার চেঞ্জ করলে গামা চেঞ্জ হয়ে যায়, গামা চেঞ্জ হয়ে যায়। তো আমাকে বলা হলো যে দুটো
দুটো মেটেরিয়াল নয়, একটাই মেটেরিয়াল আছে, মেটেরিয়াল একটাই। সাপোজ আয়রন নিয়েছি আমি, আয়রন মানে হচ্ছে লোহা নিয়েছি। তো এইবার বলা হচ্ছে যে এটা কি এফ বাই এই ধরবো, ঠিক আছে, এটাই কনসেপ্ট আরো ভালো হবে। তো এইদিকে আছে স্ট্রেস, এদিকে আছে স্ট্রেন, দুটো এরকম গ্রাফ দেওয়া হয়েছে, সেম মেটেরিয়ালের গ্রাফ দেওয়া হয়েছে, ঠিক আছে, সেম মেটেরিয়ালের গ্রাফ দেওয়া হয়েছে, এ আর বি রয়েছে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে স্ট্রেস স্ট্রেনের এই যে গ্রাফটা, স্ট্রেস ভার্সেস স্ট্রেনের এই যে গ্রাফটা সেম মেটেরিয়ালের জন্য নেওয়া হয়েছে, আয়রনের জন্য নেওয়া হয়েছে, বাট ডিফারেন্ট টেম্পারেচারে নেওয়া হয়েছে। এইটা নেওয়া হয়েছে, এ কে নেওয়া হচ্ছে T1 টেম্পারেচারে, আর এই বি কে নেওয়া হয়েছে T2 টেম্পারেচারে। এইবার জিজ্ঞেস করা হয়েছে যে কোন টেম্পারেচারটা বেশি, সিম্পল জিজ্ঞেস করা হয়েছে কোন টেম্পারেচারটা বেশি। তো আমি আগেই বলেছিলাম যে এই যে স্ট্রেট লাইনটা আছে ও স্ট্রেনের সাথে মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে, সাপোজ এখানে আমি অন্য অন্য দিয়ে দেখাচ্ছি, সাপোজ θ1 অ্যাঙ্গেল করেছে, আর বি যে স্ট্রেট লাইনটা স্ট্রেনের সাথে θ2 অ্যাঙ্গেল করেছে, মানে এক্স অ্যাক্সিসের সাথে যেটা অ্যাঙ্গেল করেছে সেটাকেই তো স্লোপ বলবো। তো আমরা এখান থেকে লিখতে পারি গামা এ আপন গামা বি ইকুয়ালস টু, গামা এ কত আমার কাছে T1, সরি ইয়ার কলিং বেল বাজলো দিয়ে ডাইভার্ট হয়ে গেলাম, যাই হোক, গামা এ আপন গামা বি। তো গামা এ মানে কি tan θ1 আপন গামা বি মানে কি tan θ2। এবার এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে θ1 ইজ গ্রেটার দেন θ2, রাইট, θ1 ইজ গ্রেটার দেন θ2, তাহলে tan θ1 ইজ গ্রেটার দেন tan θ2, এটা বলার দরকার নেই। তো tan θ1 যদি বেশি হয় তাহলে আমরা লিখতে পারি স্লোপ অফ এ ইজ গ্রেটার দেন স্লোপ অফ বি, স্লোপ অফ এ ইজ গ্রেটার দেন স্লোপ অফ বি, ঠিক আছে। আচ্ছা, স্লোপ অফ এ ইজ গ্রেটার দেন স্লোপ অফ বি, তার মানে গামা এ, স্লোপ অফ এ মানে কি গামা এ ইজ গ্রেটার দেন গামা বি, হোল্ড ইন ঠিক আছে, হোল্ড অন বলে, গামা এ ইজ গ্রেটার দেন গামা বি, রাইট। তার মানে এর গামা বি এর গামার থেকে বেশি। আবার একটা জিনিস আমরা জানি যে গামা ইজ ইনডাইরেক্ট, সরি, গামা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, পড়েছিলাম যে গামা টেম্পারেচারের ইনভার্সলি প্রপোর্শনাল হয়, গামা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, রাইট। তাহলে গামা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য যদি টেম্পারেচার হয়, তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি যে টেম্পারেচার অ্যাট এ ইজ লেস দ্যান টেম্পারেচার অ্যাট বি, মানে গামা এ যদি গামা বি এর থেকে বড় হয় তাহলে টেম্পারেচার অ্যাট বি এর থেকে কম হবে, মানে ছোট হবে, লেস দেন হবে। গামা এ ইজ গ্রেটার দেন যদি গামা বি হয় তো টি এ ইজ লেস দেন টিবি হবে। কেন এরকম হলো? কেন ইনভার্সলি প্রপোর্শনাল, গামা বাড়ছে তারপর টেম্পারেচার কমবে, তো টেম্পারেচার কমলো। এবার টি এ কত, টি অ্যাট এ আমরা দেখতে পাচ্ছি T1, টি অ্যাট বি কত দেখতে পাচ্ছি T2, তাহলে আমরা লিখতে পারি T1 ইজ লেস দ্যান T2, মানে টেম্পারেচার অ্যাট এ ইজ লেস দ্যান টেম্পারেচার অ্যাট বি, তার মানে T1 ইজ লেস দ্যান T2, ঠিক আছে। T1 ইজ লেস দ্যান T2, ঠিক আছে, T1 ইজ লেস দ্যান T2 বা T2 ইজ গ্রেটার দ্যান T1। এবার ব্যাপার হচ্ছে স্ট্রেস আর স্ট্রেনের ব্যাপারে আরও কিছু কথা যেটা আমি মিস করে গেছি, যে স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, তার মানে স্ট্রেসের যদি আমরা ইউনিট বলি তো ইউনিট কী হবে, নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, স্ট্রেসকে কি মনে হচ্ছে না ওটা প্রেসারের মতো?
স্ট্রেসকে কি মনে হচ্ছে না ওটা প্রেসারের মতো, কিছুটা প্রেসারের মতো মনে হচ্ছে স্ট্রেসকে? প্রেসারের মনে হচ্ছে না কি প্রেসারের মতো? কিন্তু স্ট্রেস আর প্রেসারের মধ্যে ডিফারেন্স আছে। মানে স্ট্রেস আর প্রেসারের মধ্যে ডিফারেন্স আছে, ইয়েস, স্ট্রেস আর প্রেসারের মধ্যে ডিফারেন্স আছে। কেন? মনে রাখবে, যখনই তোমাকে আজ পর্যন্ত তুমি ভাবো যে 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 প্রেসারের অঙ্ক করেছো, সেখানে কিন্তু কখনো প্রেসারের জন্য কি এফেক্ট হলো বলেনি। তুই ভালো করে ভাবো না, বলা হয় যে এই একটা এরিয়া রয়েছে, এর ওপর এত ফোর্স লাগছে, তাহলে প্রেসার কত হবে। কখনো কিন্তু এফেক্ট বলা হয়নি যে এই প্রেসার দেওয়ার জন্য এর কি হবে, এর অবস্থা কি হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে এই একটা জিনিস আছে, এর ওপর ফোর্স দেওয়া হয়েছে, তো ফোর্সের জন্য কত প্রেসার হবে। মানে এটা ধরে না একটা এরিয়া দিয়ে দিয়েছে, এর ওপর ফোর্স দেওয়া হয়েছে, তো এর জন্য কত প্রেসার হবে জিজ্ঞেস করা হয় যে এর জন্য কত প্রেসার হবে। বাট এইটা কখনো বলা হয় না যে এই প্রেসারটা দেওয়ার জন্য এটা পিচকে গেল। দেখো, তাহলে এই জিনিসটা কে বলে? এই জিনিসটা বলে স্ট্রেস। আর যে ক্যালকুলেশনটা করলে সেটা কে বলে? সেটা কে বলে? সেটা বলে প্রেসার। তারপরে প্রেসারের জন্য কি এফেক্ট এলো? অবজেক্টে ইলংগেট করলো না অবজেক্টটা ছোট হয়ে গেল, সেসব ব্যাপারে কিন্তু কোনো ধারণা দেয় না। তার মানে স্ট্রেস দিলে যে অবজেক্টে, মানে স্ট্রেস তো যে কোনো দিকে দেওয়া যেতে পারে। আমি স্ট্রেসটা না হয় তখন দেখালাম এরকম করে, কিন্তু স্ট্রেস তো এরকম করেও দেওয়া যেতে পারে, কেননা ইউনিট এরিয়াতে দিচ্ছি আর এই ধারে ফোর্সও দিচ্ছি। বা ইউনিট এরিয়া না হলে এ এরিয়াতে দিচ্ছি, আবার ফোর্স দিচ্ছি, তো এফ বাই এ আমি আরামসে করে বের করে নিতে পারবো ক্যালকুলেট করে। তো তাহলে এটাকেও তো স্ট্রেস বলা হচ্ছে, হ্যাঁ এটাকেও স্ট্রেস বলা হয়, আবার এটাকেও স্ট্রেস বলা হয়, হ্যাঁ এটাকেও স্ট্রেস বলা হয়। বাট একটার ক্ষেত্রে হচ্ছে ইলংগেশন, আর একটার ক্ষেত্রে হচ্ছে কম্প্রেশন। তাহলে তার মানে স্ট্রেসের কি একটা ডিরেকশন আছে? বাট স্ট্রেসের ডিরেকশন আছে, বাট এ কখনো ভেক্টর যে অ্যাডিশনকে ফলো করবে না। মানে স্ট্রেস বেসিক্যালি স্কেলারই, বাট অ্যাকচুয়ালি এটা টেন্সার কোয়ান্টিটি। আর সেখানে আমাদের কাছে প্রেসার হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এটা আমি একবার চেক করবো যে প্রেসার স্কেলার কোয়ান্টিটি কিনা। কিন্তু স্ট্রেস হচ্ছে আমার কাছে টেন্সার কোয়ান্টিটি, মাথায় আসছে না। স্ট্রেস হচ্ছে আমাদের কাছে কি টেন্সার কোয়ান্টিটি। তো এটা একটা হচ্ছে স্ট্রেন্সের কোয়ান্টিটি। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে স্ট্রেনের ক্ষেত্রে আমরা দেখলাম, যেমন হচ্ছে স্ট্রেনের ক্ষেত্রে, আচ্ছা স্ট্রেসের ক্ষেত্রে নিউটন পার মিটার স্কোয়ার, স্ট্রেস কিন্তু থ্রু আউট দ্য চ্যাপ্টার কোথাও এর চেঞ্জ হবে না, ঠিক আছে? কোথাও এর আর মানে কি বলবো আর কি, ওইটা চেঞ্জ হবে না। ওইটা মানে কিটা ডাইমেনশন, আচ্ছা ডাইমেনশন দেখালাম না তো। স্ট্রেসের ডাইমেনশন কি হবে? স্ট্রেস মানে হচ্ছে এফ বাই এ। তো এফ কে আমরা কিভাবে লিখি? এম এল টি টু দি পাওয়ার -2। আরে ইয়ার, ফোর্স মানে কি এম এ, তো এম এ মানে কি এম ইন্টু অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি হয়? এল টি টু দি পাওয়ার -2 আপন এরিয়া কত হয়? এল স্কোয়ার। তো এখান থেকে লিখতে পারি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। দেখো এটা প্রেসারের ডাইমেনশনও সেম হয়, তো প্রেসার আর এর ডাইমেনশন সেম হবে, তো এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের কাছে কি স্ট্রেসের ডাইমেনশন। স্ট্রেনের ক্ষেত্রে যদি দেখি, স্ট্রেন আমরা জানি যে দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটির রেশিও, যেমন হচ্ছে ডেল্টা এল আপন এল। তো এটাও লেন্থ, তাই চেঞ্জ ইন লেন্থ কি হবে? লেন্থই আসবে একটা, এটাও লেন্থ। তো দুটো সেম টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটির যদি রেশিও হয়, তাহলে স্ট্রেন হয় আমার কাছে ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস। তো এর না ইউনিট আছে, না এর ডাইমেনশন আছে, ঠিক আছে? না এর ইউনিট আছে, না না সর হ্যাঁ না প্যার হ্যাঁ তো না ইউনিট আছে না ডাইমেনশন আছে, ঠিক আছে? এবার এই যে ওয়াই এর ব্যাপারে আমরা আলোচনা করেছি, ওয়াই নয় মানে এই যে গামার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম না, এই গামার একটা নাম আছে, সেটা হচ্ছে ইয়ং মডিউলাস। একে বলা হয় ইয়ং মডিউলাস। এই মডিউলাসটা বলতে পারো যে অবজার্ভ করেছিল ইয়ং নামক একজন সায়েন্টিস্ট, তো এর নাম হচ্ছে ইয়ং মডিউলাস। হুকস ল আলাদা, হুকস ল তো স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। হুকস ল হচ্ছে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, যেটা মানে থ্রু আউট দ্য চ্যাপ্টার চলবে।
বাট ওয়াই ইজ ইকাল টু ইয়ং মডুলাস অনলি ফর সলিড, এটা শুধুমাত্র সলিডের জন্য চলবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি অনেক সময় ফর্মুলাটাকে বলা হয় গামা ইজ ইকাল টু এফ এল আপন এ ডেল্টা এল, এটা বলা হয় বাট তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা, কেননা এটা দিয়ে তোমরা যে কোনো দিকে চলে যেতে পারো, খুব টাফ ফর্মুলাও নয়। এফ বাই এ ইজ ইকাল টু গামা ডেল্টা এল আপন এল। তো গামা যদি এখান থেকে ক্যালকুলেট করো তাহলে এফ এল বাটা এ ডেল্টা এল আসবে। ঠিক আছে, এইবার তোমরা এটাই ইউজ করবে না, তোমরা এটাই মাথায় রাখবে। ঠিক আছে, এখান থেকে তো তোমরা গামা আরামসে ক্যালকুলেট করে নেবে ভাই। কিন্তু গামার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি দেখাতে চাইছি, আমি গামা ক্যালকুলেট করে দিলাম, সব বলে দিলাম, কিন্তু গামার ইউনিট বলিনি। তো গামা ইজ ইকাল টু আমি একবার লিখছি কেননা এটা লাগবে, এফ এল বাই এ ডেল্টা এল, রাইট রাইট। এখান থেকে নিয়ে এলাম। ঠিক আছে, এবার দেখো ওপরে এল আছে যেটা লেন্থ, আবার নিচে চেঞ্জ ইন লেন্থ আছে, দুটোই, এটাও কিন্তু ওপরে এল আছে ওটাও লেন্থ, নিচে চেঞ্জ ইন লেন্থ আছে ওটাও লেন্থ, দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটি রেশিও। তো এল বাই ডেল্টা এল আমার কাছে কি চলে আসবে, ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস। ঠিক আছে, তার মানে গামার ইউনিটে এই এল বাই ডেল্টা এল এর কোনো প্রভাবই নেই, কেননা এ তো স্ট্রেন, এ তো বেসিক্যালি যদি তুমি উল্টে দাও মানে নিচে যদি নিয়ে চলে আসো স্ট্রেন হবে, মানে বেসিক্যালি এল বাই ডেল্টা এল এটা হচ্ছে সেম ফিজিক্যাল কোয়ান্টিটি রেশিও। তো ওর কোনো রকম কি হয় না, ইউনিটে কোনো রকম প্রভাব পড়বে না বা ডাইমেনশনে কোনো রকম প্রভাব পড়বে না। বাট এফ বাই এর তো ডাইমেনশন হয়, ওই কারণে গামার ইউনিটও হয় নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে গামার যেটা ডাইমেনশন, গামার যেটা ইউনিট, তাহলে গামার ডাইমেনশন কি হবে, গামার ডাইমেনশন কি হবে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 নিঃসন্দেহে। তো গামার ডাইমেনশন স্ট্রেসের ডাইমেনশনের সাথে সমান, ইয়েস। দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আলাদা আলাদা, সেম ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, কিন্তু ডাইমেনশন দুজনের সেম। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা পরে আমার ইলাস্টিক এনার্জিতে কাজে লাগবে, যে গামা যেটা হয় সেটা হয় এফ এল বাই এ ডেল্টা এল। ঠিক আছে, আমি বললাম এটা মনে রাখার দরকার নেই। তো গামার যেটা ইউনিট হয়, ইউনিট হবে আমার কাছে নিউটন পার মিটার স্কোয়ার, আর এর ডাইমেনশন হবে আমার কাছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। স্ট্রেসের ডাইমেনশন কি হয়, স্ট্রেসের ডাইমেনশন হয় আমার কাছে, সরি ইউনিট কি হয়, ইউনিট হয় নিউটন পার মিটার স্কোয়ার, আবার ডাইমেনশন হয় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তো দুজনারই ইউনিট অ্যান্ড ডাইমেনশন সেম হয়, দুজনারই ইউনিট অ্যান্ড ডাইমেনশন সেম হয়, বাট দুটো আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, দুটো আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, বাট দুজনের ইউনিট অ্যান্ড ডাইমেনশন সেম হবে। ঠিক আছে, আচ্ছা গামাকে যদি আমি একবার দেখি, যে গামাকে আমরা যদি আমরা এই ফর্মুলাটাকে দেখি, এফ বাই এ ইজ ইকাল টু গামা ডেল্টা এল আপন এল, এটা যদি আমরা দেখি, তো গামা ইজ ইকাল টু এখান থেকে কি লিখতে পারি, এফ গামা ইজ ইকাল টু কি লিখতে পারি, তো গামা ইজ ইকাল টু লেখারও দরকার নেই, এফ বাই এ কে কি লিখতে পারি, এফ বাই এ কে আমরা লিখতে পারি স্ট্রেস, রাইট, স্ট্রেস লিখতে পারি। কিন্তু আমি দেখলাম যে এটা হচ্ছে একটা ইয়ং মডুলাস, হচ্ছে একটা মডুলাস অফ রিজিডিটি, হচ্ছে একটা কি, এটা লেন্থে চেঞ্জ করে। কিভাবে বুঝলাম লেন্থে চেঞ্জ করে, ডেল্টা এল আপন এল আছে, তার মানে লেন্থের কথা হচ্ছে এখানে। তো লেন্থ জাতীয় যে কোনো জিনিস তাকে আমরা বলি লঙ্গিটিউডিনাল। যেমন কোনো একটা যদি এইটাকে যদি আমি এরকম করে বাড়িয়ে দিই, এর এরিয়াতে চেঞ্জ করছি না, এমন নয় যে এরিয়া টেনে বাড়িয়ে দিচ্ছি, এর লেন্থ যদি আমি টেনে বাড়িয়ে দিই তাহলে তাকে আমি বলবো লঙ্গিটিউডিনাল চেঞ্জ। তো এই স্ট্রেসটাকেও বলবো লঙ্গিটিউডিনাল স্ট্রেস, লঙ্গিটিউডিনাল স্ট্রেস। ঠিক আছে, তাহলে স্ট্রেনটাকে কি বলবো, স্ট্রেনটাকে বলবো লঙ্গিটিউডিনাল, লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তো এখান থেকে যদি আমি গামাকে লিখি, গামা আসবে লঙ্গিটিউডিনাল স্ট্রেস আপন লঙ্গিটিউডিনাল 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 স্ট্রেন। তো গামাকে আমি এভাবেও লিখতে পারি। ঠিক আছে, গামাকে আমি এভাবেও লিখতে পারি। সেকেন্ড হচ্ছে আমার কাছে যে কোনো একটা সাপোজ এরকম স্ফিয়ার আছে, স্ফিয়ার,
তাকে আমি জলে ডুবিয়ে দিয়েছি। ফ্লুইড মেকানিক্সে গেলে আমরা দেখব যে যদি কোনো স্ট্যাটিক ফ্লুইডে আমি এরকম স্ফিয়ারকে ডুবিয়ে দিই, তাহলে তার উপর এই দিক থেকে যদি আমরা দেখি প্রেসার পড়ে, এর উপর কি হয়, বিভিন্ন দিক থেকে প্রেসার পড়ে, ঠিক আছে, প্রেসার পড়ে, ঠিক আছে। এই স্ফিয়ারটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, মানে এ না নিচে যাচ্ছে, না এ উপরে যাচ্ছে, না এ এই পাশে যাচ্ছে, না এই পাশে যাচ্ছে, তার মানে এ ইকুইলিব্রিয়ামে আছে। এর ইকুইলিব্রিয়ামে থাকা তখনই সম্ভব যদি সব দিক থেকে ফোর্স সেম হয়। ফোর্স তো সেম আছে বুঝলাম, বাট ব্যাপারটা হচ্ছে যে এর ওপর একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে। কিভাবে? কেননা লিকুইডের জন্য এর ওপর ফোর্স তো পড়ছে, একদম এর ওপর ফোর্স তো পড়ছে। কেন? বিকজ স্ফিয়ার কি করেছে, কিছুটা লিকুইডকে ডিসপ্লেস করে তার জায়গা নিয়ে নিয়েছে। এবার লিকুইডও তো চাইবে যে তারা যাতে নিজেদের জায়গায় আবার আসতে পারে, মলিকিউলসগুলো তো চাইবে নিজেদের জায়গায় আবার আসতে পারে। যে জায়গাটা স্ফিয়ার খেয়েছে সেই জায়গায় তো চাইবে যে আবার লিকুইড চলে আসতে চেষ্টা করবে, কারণ লিকুইড যত জায়গা অ্যাভেলেবেল আছে ও ততটা অ্যাভেলেবেল স্পেস দখল করতে চাইবে, সিম্পল ব্যাপার। তো লিকুইড চাইবে যে আমি এই জায়গায় চলে আসি, বাট প্রবলেমটা হচ্ছে এই যে স্ফিয়ারটা আছে তার মধ্যেখানে হিন্ড্রেন্স ক্রিয়েট করছে। লিকুইডটাই কি করছে, স্ফিয়ারের ওপর সব দিক থেকে সেম ফোর্স দিচ্ছে, বাট এই ফোর্স দেওয়ার জন্য একটা প্রবলেম চলে আসছে। কি? এই স্ফিয়ারটার একটা সারফেস এরিয়া আছে, আর কোনো একটা এরিয়ার ওপর যদি ফোর্স পড়ে তার মানে তার প্রেসার থাকবে, তার মানে এই স্ফিয়ারটার চারিদিকে একটা প্রেসার থাকবে। তো স্ফিয়ারটার চারিদিকে একটা প্রেসার থাকবে, সেই প্রেসার হচ্ছে F/A। এটা কিন্তু স্ট্রেস নয়, এটা হচ্ছে প্রেসার। এটা কি? প্রেসার আছে, ঠিক আছে। এবার প্রেসারটা কোথায় আছে? এরিয়াতে আছে, সারফেস এরিয়াতে আছে, তাই F/A, এটা হচ্ছে প্রেসার। এবার ব্যাপার হচ্ছে এই প্রেসার পড়ার জন্য এই স্ফিয়ারটার কিছুটা ভলিউম কমে যাবে। আরে নর্মাল ব্যাপার, এটাতে যদি আমি প্রেসার দিই তাহলে এর ভলিউম কমে যাবে, যদি আমি এটাতে প্রেসার দিই তাহলে এর ভলিউম কমে যাবে। তো এর যদি চারিদিক থেকে প্রেসার থাকে তাহলে এ কি হয়ে যাবে, ভলিউম কমে যাবে। এবার ব্যাপার হচ্ছে এর ভলিউম যদি এইভাবে কমতো, মানে এর ভলিউম যদি এইভাবে কমতো, তার মানে কি? ভলিউম যদি এইভাবে কমতো তার মানে হচ্ছে চারিদিক থেকে সেম প্রেসার পড়েনি, এখানে প্রেসার বেশি পড়েছে তাই বেশি পিচকে গেছে, এখানে প্রেসার বেশি পড়েছে তাই বেশি পিচকে গেছে। এবার ব্যাপার হচ্ছে যে আমার যদি আজকে ইউনিট এরিয়া বের করা হয়, আমার যদি গোটা বডির যদি আজকে ইউনিট এরিয়া বার করা হয়, গোটা বডির দরকার নেই বা যে কোনো জিনিসের, এর যদি ইউনিট এরিয়া বের করা হয়, সব জায়গায় এর ইউনিট এরিয়া কিন্তু সেমই আসবে, কেননা এটা একটা কন্টিনিউয়াস বডি বা ইউনিফর্ম বডি। তো এই স্ফিয়ারটা হচ্ছে একটা ইউনিফর্ম স্ফিয়ার, যার ইউনিট এরিয়া তো সেম আসবে, মানে যে কোনো জায়গায় যদি আমি একটা ইউনিট এরিয়া কেটে নিই, 1 মিলিমিটারের হোক বা 1 সেন্টিমিটার হোক বা 1 মিটারের হোক, ঠিক আছে, 1 মিটার স্কোয়ার হোক, 1 সেন্টিমিটার স্কোয়ার হোক, তো ইউনিট এরিয়া তো সেমই আসে। তার মানে এইখানে যে চেঞ্জটা এসছে প্রেসারে, সেটা ফোর্সের জন্য এসছে, তার মানে ফোর্স সব দিকে আনইকুয়াল লেগেছে। বাট এটা আমাদের ম্যাটার অফ স্টাডি নয়, আমরা কি পড়বো, আমরা ইউনিফর্ম ফোর্সের জন্যই পড়বো। তার মানে স্ফিয়ারটা এরকম ছিল, এক্স্যাক্টলি এইভাবেই পিচকেছে, মানে ইট জাস্ট লাইক যে স্ফিয়ারটার শেপ একই আছে বাট ওর ভলিউম কমে গেছে, মানে ওর চারদিকে ফোর্স ইউনিফর্মলি রয়েছে, ঠিক আছে। তাহলে যদি আমরা দেখি ফোর্স পড়ছে এরিয়াতে বাট চেঞ্জ হচ্ছে ভলিউমে, কিভাবে? ভাই ফোর্স তো এরিয়াতেই পড়ছে, সারফেসে পড়ছে, ফোর্স কি ভেতরের দিকে মানে স্ফিয়ারের ভেতরে ঢুকে পড়ছে নাকি? কেননা ভলিউম কি হয়, আমার ভলিউম কি হবে, আমার ভেতরে যা আছে, আমার ভেতরে যা মাল আছে তার উপর আমার ভলিউম হবে, বা ভেতরে যে আমার কাছে ফ্রি স্পেস আছে, আমার বডির ভেতরে যে ফ্রি স্পেস আছে মানে সেটা আমার ভলিউম হবে। বা যেখানে আমার ভিসেরাল অর্গানস রয়েছে সেগুলোকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ভিসেরাল অর্গানটা এতটা ভলিউম জুড়ে ছিল, তাই তো।
তাহলে এর ভলিউম সবসময় হয় ভেতরে, ইন্টারনাল, মানে এর ভেতরে যত ভলিউম হবে। প্রেসার তো এর ভেতরে ঢুকে লাগছে না, লাগছে এর সারফেসে। বাট এর সারফেসে লাগার জন্য এর ছোট হয়ে যাচ্ছে। এর ছোট হওয়া মানে কি, এর লেন্থ কমছে, সরি এর ছোট হওয়া মানে কি, এর রেডিয়াস কমছে। এর রেডিয়াস কমছে তো। আর আমরা জানি যে স্পিয়ারের রেডিয়াস কি হয়, 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। তাহলে এর যদি রেডিয়াস কমে, তাহলে আলটিমেটলি ইনডাইরেক্টলি কি হচ্ছে, তো ভলিউমই কমছে। তো এর ভলিউম কমে যাচ্ছে। তার মানে এখানে যে স্ট্রেন আসবে, এখানে যে স্ট্রেন আসবে সেটা আসবে ভলিউমেট্রিক স্ট্রেন। ভলিউমেট্রিক স্ট্রেন আমার কাছে কি হবে, যে ভলিউমে যত চেঞ্জ হলো আপন ইনিশিয়াল ভলিউম, ঠিক আছে, এটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। আর এই যে স্ট্রেসটাকে, এই যে প্রেসারটা পড়ছে, প্রেসারটা নয়, এগেন বলছি, এগেন আমি একটা জিনিস বলছি, এই যে প্রেসার পড়ছে, প্রেসার, ঠিক আছে, এই যে প্রেসার পড়ছে, বাবরে, এই যে প্রেসারটা পড়ছে, প্রেসারটার জন্য কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, স্ফিয়ার ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্ফিয়ার ছোট হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস ভাবো, যে প্রেসার পড়ছে, প্রেসার কত, প্রেসার হচ্ছে আমার কাছে F/A, রাখে একটুখানি, সরি, অঙ্ক আগে করে চলে গেলো। তো প্রেসার কত হচ্ছে, প্রেসার হচ্ছে এখানে F/A, রাইট। বাট প্রবলেম হচ্ছে এই প্রেসারের জন্য ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা ছোট হওয়ার মানে কি? ছোট হওয়ার মানে হচ্ছে ইনিশিয়াল প্রেসার আর ফাইনাল প্রেসারের মধ্যে ডিফারেন্স আছে। আরে নর্মাল ব্যাপার, নর্মাল ব্যাপার। আচ্ছা আরো ক্লিয়ার ভাবে বলছি, এ ছোট হচ্ছে কেন, এ ছোট হচ্ছে এই কারণে, এর উপর ফোর্স লাগছে কনস্ট্যান্ট, ফোর্স লাগছে কনস্ট্যান্ট। বাট কোথাও না কোথাও এর সারফেস এরিয়া যদি আমরা ভালো করে দেখি, ঠিক আছে, সারফেস এরিয়াও তো চেঞ্জ হচ্ছে। রেডিয়াস R1, রেডিয়াস R1 এটা ইনিশিয়ালি ছিল, যখন প্রেসার, যখন ফোর্স লাগছে, মানে যখন প্রেসার লাগছে, লাগা শুরু হয়েছে, তখন R1 ছিল। এখন এ R2 হয়ে গেছে, মানে ছোট হয়ে R2 হয়ে গেছে। তো পরিষ্কার দেখা যাচ্ছে যে স্ফিয়ারের রেডিয়াস ছোট হয়ে গেছে। আর রেডিয়াস ছোট হওয়া মানে কি, স্ফিয়ারের রেডিয়াস ছোট হওয়া মানে কি, রেডিয়াস ছোট হওয়া মানে হচ্ছে তার সারফেস এরিয়া চেঞ্জ হয়ে গেছে। আরে সারফেস এরিয়া চেঞ্জ হওয়া মানেই তো তার প্রেসারে চেঞ্জ চলে আসছে। কিভাবে, ফোর্স পার ইউনিট এরিয়া, এরিয়া চেঞ্জ হয়েছে, কেননা রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে। স্ফিয়ারের ইয়ে জানো তো, মানে এরিয়া জানো তো, 4πr², 4πr²। তার মানে এরিয়া, এরিয়া রেডিয়াসের ওপর ডিপেন্ড করছে। আর রেডিয়াসই ছোট হয়ে গেছে, তাহলে এরিয়া চেঞ্জ হয়েছে। এরিয়া চেঞ্জ হলে প্রেসার চেঞ্জ হয়ে গেছে। ফোর্স তো কনস্ট্যান্টই আছে, ফোর্স তো আমি বললাম যে চারদিকে কনস্ট্যান্টই আছে। ফোর্স যদি কনস্ট্যান্ট না হতো তাহলে এর শেপটা এক্স্যাক্টলি সেম আসতো না, মানে ছোট হওয়ার পর পরের শেপটা চেঞ্জ হয়ে যেত, ওরকম কোথাও পিছকে যেত, ইয়ে হয়ে যেত, এরকম হয়ে যেত। কিন্তু সেরকম হয়নি, একদম ইউনিফর্মলি কমেছে। তার মানে সব দিক থেকে ফোর্স সেম আছে, বাট যেটা চেঞ্জ হচ্ছে সেটা সারফেস এরিয়ায় চেঞ্জ হচ্ছে, তো প্রেসার চেঞ্জ হচ্ছে। তার মানে প্রেসারে চেঞ্জ হচ্ছে, রাইট। তো ভলিউমেট্রিক স্ট্রেন আমরা বলি, ভলিউমেট্রিক স্ট্রেন আমরা বলি, ভলিউমেট্রিক স্ট্রেস, স্ট্রেন তো আমরা ডিসকাস করে নিলাম। স্ট্রেস হয় আমাদের কাছে ডেল্টা পি, মানে হচ্ছে প্রেসারের চেঞ্জ, প্রেসারের চেঞ্জ, সেটা হচ্ছে আমাদের কাছে ভলিউমেট্রিক স্ট্রেস। তো এখান থেকে আমরা যদি
হুকস ল লাগিয়ে দিই, আবার এখানে হুকস ল লাগবে। হুকস ল এখানে কিভাবে লাগবে, ভলিউমেট্রিক স্ট্রেস is proportional to volumetric strain obviously up to elastic limit, যতক্ষণ পর্যন্ত এ কি করতে পারবে, নিজের শেপকে রিগাইন করতে পারবে। তো ভলিউমেট্রিক স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু ভলিউমেট্রিক স্ট্রেন, তো এখান থেকে কি লিখতে পারি, ডেল্টা পি ইজ প্রপোর্শনাল টু মাইনাস অফ ডেল্টা ভি আপন ভি। তো মাইনাস কেন ধরলাম, মাইনাস এই কারণেই ধরলাম কেননা তুমি ভাবো যে যদি এর ওপর ফোর্স কমতে থাকে, ফোর্স কমলে স্ফিয়ারের রেডিয়াস বাড়বে, স্ফিয়ারের ভলিউম বাড়বে, তাহলে ফোর্স কমলে ভলিউম বাড়বে। ফোর্স যদি বাড়িয়ে দিই, তো ফোর্স বাড়িয়ে দেখতে পাচ্ছি পরিষ্কার যে স্ফিয়ার পিচকে গেছে, তো ভলিউম কমবে। ফোর্স বাড়লে ভলিউম কমবে, ফোর্স কমলে ভলিউম বাড়বে। তো সেই কারণে এদের মধ্যে কি হবে, তাহলে আমরা এরকম বলতে পারি যে ফোর্স কমলে তার মানে প্রেসার কমলে ভলিউম বাড়বে, ভাই ফোর্স কমে গেলে প্রেসারও কমে যাবে, আর প্রেসার বাড়লে ভলিউম কমবে। তাহলে প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশন কি, প্রেসার আর ভলিউমের মধ্যে আমরা যদি রিলেশন জিজ্ঞেস করি, নেগেটিভের রিলেশন। তার মানে প্রেসারের চেঞ্জ যদি পজিটিভ হয়, ভলিউমের চেঞ্জ নেগেটিভ হবে, প্রেসারের চেঞ্জ যদি পজিটিভ হয়, ভলিউমের চেঞ্জ নেগেটিভ হবে। তো প্রেসারের চেঞ্জ যদি পজিটিভ হয়, ভলিউমের চেঞ্জ নেগেটিভ হবে, তো এখান থেকে আমি লিখতে পারি ডেল্টা পি ইজ ইকাল টু বিটা ইন্টু মাইনাস ডেল্টা ভি আপন ভি। তো এখান থেকে লিখতে পারি বিটা ইজ ইকাল টু মাইনাস অফ ডেল্টা পি আপন ডেল্টা ভি বাই ভি। এটা বোঝা গেল, বিটা ইজ ইকাল টু মাইনাস ডেল্টা পি আপন ডেল্টা ভি আপন ভি। তো এই যে বিটা আমি নিলাম না, বিটা হচ্ছে আমার কাছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। মানে প্রপোর্শনাল করলে আমরা কখনো ডাইরেক্ট ইকুয়াল টু সাইন আনতে পারি না, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগে যেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। যেমন ওখানে গামা দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তেমন এখানে বিটা দিয়ে মাল্টিপ্লাই করছি। তো এই বিটাকে বলা হয় আমাদের বিটাকে কি বলা হয় জানো, বিটাকে কি বলা, এটা কি করে ভুলে গেলাম আমি, বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাস কেন, আলটিমেটলি ভলিউমের চেঞ্জ হচ্ছে, বাল্কে চেঞ্জ হচ্ছে, তো বাল্ক মডিউলাস বলা হয়, কি বলা হয়, বাল্ক মডিউলাস। ঠিক আছে, তো একে আমরা বলি বাল্ক মডিউলাস। ঠিক আছে, এবার বাল্ক মডিউলাসের উল্টো একটা হয়, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে 1/β, মানে হচ্ছে মাইনাস ডেল্টা ভি বাই ভি বাই ডেল্টা পি। হ্যাঁ গরম আছে সত্যি আছে। এইভাবে করে শেষ হয়ে গেল একটা চ্যাপ্টার। না নর্মালি মন বসে না, যখন মন বসে না তখন এরকম করে না। কে বললো, আমি এটা করেছিলাম তো, র্যাঙ্ক 1 এসেছিল একটা পরীক্ষা, ফিজিক্স হলেরই একটা পরীক্ষা র্যাঙ্ক 1 এসছে এটা করে। আমি বললাম ভাই সাহাব মাথায় হাত, আমার র্যাঙ্ক 1 এসছে ফিজিক্সে। এর আগে যে পরীক্ষাটা হলো সেখানে করিনি, র্যাঙ্ক 69 এসছে। এই জিনিসটা ভালো করি। এটা ভুলে গেলাম, নিয়ে নাও তো, ভুলে গেলাম সেটা।
sensitive. Good luck, man.